issued via notification এত এত dated 2nd March 19 approval thereof আমাদের গভর্নমেন্ট আসার পর বিজেপি আইপিএফটি সরকার গঠনের পর আমরা ডাইন আর্নেস স্কিমে আমরা সংশোধন এনেছি, বেনিফিট দিয়েছি। যেমন আমরা ঠিক করেছি 50 বছর, এটা আমরা আগে ব্রিফ হয়েছিলেন, 50 বছর পর্যন্ত, 50 বছর নিচে, 50 বছরের নিচে যদি চাকরিরত অবস্থায় কেউ মারা যায় তাহলে তাদের পরিবারে যদি কোনো আর্নিং মেম্বার না থাকে, আবার বলছি 50 বছরের নিচে যদি কোনো পরিবারের 50 বছরের নিচে যদি কোনো সরকারি কর্মচারী মারা যায়, তাদের পরিবারে যদি কোনো আর্নিং মেম্বার না থাকে, সেক্ষেত্রে আমরা অথচ আর্নিং অথচ এলিজিবল রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা তাদের পরিবারের জন্য চিন্তা করে 10 লক্ষ টাকা আমরা দেব। আগে এটা ছিল 1 লক্ষ টাকা। অর্থাৎ আমার পরিবারে চাকরি, আমার পরিবারে কোনো চাকরি নেই, অথচ আমি চাকরি নেই, মারা গেল, তো আমাদের পরিবারে চাকরি নেই, তাহলে আমরা তাদের সেক্ষেত্রে 10 লক্ষ টাকা দেব। ক্লিয়ার নেই? সেকেন্ড, এটা আগে 1 লক্ষ ছিল, এবার আমরা করেছি আরেকটা প্রভিশন আজকের মিটিংয়ে, যে যদি কারো পরিবারে চাকরি নাই অথচ এলিজিবল ক্যান্ডিডেট সে পরিবারে আছে, চাকরি পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে এতদিন ছিল সেই পরিবারে এলিজিবল থাকলে তার পরিবারে একটা চাকরি পাবে বিলো 50 ইয়ার্সের মধ্যে যদি মারা যায়। এবার আমরা যোগ করেছি আরেকটা, যে ইচ্ছা করলে বলে আমি চাকরি নেব না, এরকম আছে অনেকে, সেক্ষেত্রে সে 10 লক্ষ টাকা 10 লক্ষ পাবে। এলিজিবল রইল কিন্তু চাকরিতে যাবে না, এলিজিবল আছে কিন্তু চাকরি নেবে না, ফাইন্যান্সিয়াল বেনিফিট নেবে, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা। আর যদি আর্নিং মেম্বার থাকে, সেটা আগেও 1 লক্ষ, এখন 1 লক্ষ। আর এই জায়গাটা আমরা যোগ করেছি নতুন করে। আর 50 বছরের পরে কেউ মারা গেল, যতদিন পর্যন্ত তার চাকরি থাকবে ততদিন পর্যন্ত সে স্যালারি পেয়ে যাবে, লাস্ট স্যালারিটা যা পেত সেটা পেয়ে যাবে কন্টিনিউ আপ টু 60 ইয়ার্স। অর্থাৎ যতদিন চাকরি করত ততদিন পর্যন্ত যাবে। অর্থাৎ দুটো ভাগ করেছি, 50 বিলো আর 50 আপ। 50 আপ হলে চাই পরিবারের যদি এলিজিবল হয়, মনে রাখতে হবে এলিজিবল হলে, ওই পরিবারে চাকরি পাওয়ার যোগ্য কোনো মানুষ থাকলে তাহলে সে 60 ইয়ার পর্যন্ত, আর যদি না থাকে সেক্ষেত্রে তার ওই 1 লক্ষ টাকা। আর 10 লক্ষ টাকাটা আমরা করেছি যদি আর্নিং এলিজিবল না, আর্নিং মেম্বার নেই, কিন্তু সেক্ষেত্রে আমরা 10 লক্ষ টাকা দেব। এটা আমরা চাকরি ক্ষেত্রে দুটো প্রভিশন এবার আমরা করেছি। এটা আজকের বৈঠকে সম্মতি দেওয়া হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে। তার যতদিন 60 বছর পর্যন্ত তার বয়সটা যতদিন চাকরি করতো ততদিন পর্যন্ত পুরো বেতন লাস্ট স্যালারি যা ড্র করেছে সেটা পাবে। এলিজিবল থাকলে, এলিজিবল না থাকলে কিভাবে পাবে? এলিজিবল না থাকলে তো আমরা
ওই 1 লক্ষ টাকা পাবে। এলিজিবল না থাকলে তার পরিবার যদি ধরুন আর্নিং মেম্বার নাই, আর্নিং মেম্বার আছে, তো সে কীভাবে হবে? সে তো এমনিই পাবে না, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা। এই জায়গাটা ক্লিয়ার করে নিন একবারে, যাতে ভুলভাবে যাতে পাবলিশ না হয়। একটা লোকের 50 বছরের ঊর্ধ্বে চাকরিরত অবস্থায় মারা গেল, তার পরিবারে কোনো আর্নিং মেম্বার নেই, শুধু 1 লক্ষ টাকা পাবে। এবার আর্নিং মেম্বার রয়েছে, সে তো পাবে না, 1 লক্ষ টাকা পাবে। না থাকলে সে স্যালারি পাবে একদম 60 বছর পর্যন্ত। দুটো ভাগ, ক্লিয়ার না? আর আর্নিং মেম্বার না থাকলে তো কোনো মতেই আমরা, আর্নিং মেম্বার আছে, আর্নিং মেম্বার না থাকলে তো পাবেই না। একটা কথা তো একটা পরিষ্কার, আর্নিং মেম্বার থাকলো তাহলে সে 1 লক্ষ টাকা পাবে শুধু, এটা ক্লিয়ার, এ তো আমরা কিছু দিচ্ছি না। আর্নিং মেম্বার না থাকলে সেক্ষেত্রে অ্যাবাভ 50 সে স্যালারি পাবে, বিলো 50 যা যদি চাকরি পাবে, এবং চাকরি নিতে চাইলে 10 লক্ষ টাকা পাবে। আগে ছিল এটা 1 লক্ষ। যদি এলিজিবল না থাকে, আমার যোগ্য কেউ নেই, তাহলে তো হবে। আমরা আজ ক্যাবিনেটে আমরা একটা ঘোষণা করেছিলাম 7 মে 2020, যে ডিউ টু কোভিড, কজ অফ ডেথ যদি কোভিড হয়, তাহলে সেক্ষেত্রে তার পরিবারে আমরা 10 লক্ষ টাকা দেব। সিএম রিলিফ ফান্ড থেকে 6 লক্ষ, এইচডিআরএফ থেকে 4 লক্ষ। এইচডিআরএফ এর গাইডলাইন অনুযায়ী দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এইচডিআরএফ এ আমরা 4 লক্ষ টাকা দিতে পারবো না, কোনো গাইডলাইন নেই। আমরা আবার টেক আপ করেছি, নেগেটিভ এসছে, এখন মুখ্যমন্ত্রী ডিউ লেটার দিয়েছে। যদি এটা তো না আসে, তখন আমাদের স্টেট বাজেট থেকে ওই 4 লক্ষ টাকা আমরা দেব। আমরা এর মধ্যে ডিএমদের 8টা ডিএমকে আমরা 3,84,00,000 টাকা ডিএমদের ফান্ডে ডিএমদের দিয়ে দেওয়া হয়েছে, এবং কয়েকটা পিটিশন পড়েছে। আমরা ফার্স্ট ইনস্টলমেন্টে দেবো, 3টে ইনস্টলমেন্টে আমরা টাকাটা দেব 3 লক্ষ টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট 3 লক্ষ, থার্ড ইনস্টলমেন্ট 4 লক্ষ। এই 3টে ইনস্টলমেন্টে 10 লক্ষ টাকা দেব। এর মধ্যে ডিএমদের 3,84,00,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। ডিএমরা পিটিশন রিসিভ করা শুরু করেছে, এবং এটা এরকম, ওয়েস্ট ত্রিপুরাতে এখন পর্যন্ত মারা গেছে, কজ অফ ডেথটা কিন্তু ঠিক করবে হেলথ ডিপার্টমেন্ট, যেটা কজ অফ ডেথ, মৃত্যুর কারণ যদি শুধু কোভিড হয়, সেক্ষেত্রেই টাকাটা পাবে। এবং এই স্কিমটা চালু থাকবে 31 ডিসেম্বর 2020। এরপরে এই স্কিমের আর কোনো আমরা লিঙ্গার করব না। ওয়েস্ট ত্রিপুরাতে এখন পর্যন্ত যারা মারা গেছে টোটাল, ওয়েস্ট সিপাহীজলা, গোমতী সাউথ, খোয়াই, ধলাই, উনকোটি সাউথ 370 +3 + 2 375 হবে টোটাল। তো এই স্কিমটা চালু থাকবে ডিসেম্বর 31, 2020, এবং অলরেডি ডিএমএদের কাছে টাকাটা প্লেস করা হয়েছে। তারা কজ অফ সমস্ত কাগজপত্র পিটিশন দেবে, দেওয়ার পরে কজ অফ ডেথ দেখে তাদেরকে পেমেন্ট করা হবে। এর মধ্যে আমাদের রাজ্যে আপনারা জানেন যে কোভিডের বর্তমান পরিস্থিতি, আমি যদি উইকলি রিপোর্ট দেখি, অক্টোবর থেকে যদি দেখি, অক্টোবরের ফার্স্ট উইক 21 জনের ডেথ হয়েছে, অক্টোবরের সেকেন্ড উইক 15 জনের ডেথ হয়েছে, অক্টোবরের থার্ড উইক 15 জনের ডেথ হয়েছে,
অক্টোবরের লাস্ট উইক 11 জনের ডেথ হয়েছে, অ্যান্ড অক্টোবর অ্যান্ড নভেম্বরের ফার্স্ট উইক 8, এবং নভেম্বরের সেকেন্ড উইক 6, নভেম্বরের থার্ড উইক 5, নভেম্বরের লাস্ট উইক 6, এবং 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর 2, 3 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর 1, 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর 3। অর্থাৎ ক্রমশ আমাদের ডেথের রেট অনেক কমছে। শুধু এটা নয়, স্যাম্পল কিন্তু আমরা যদি দেখি অক্টোবরে আমরা করেছি 2600, 2031 প্রতি ডে রেটটা বলছি। 1 তারিখ থেকে যদি বলে 2600, 2 তারিখ 2031, 3 তারিখ 2196, যেমন কালকে 14 তারিখ 2002। পজিটিভ নাম্বার অফ পজিটিভ কি 2002 এর মধ্যে অনলি 9। এর আগের দিন কত? 1175। পজিটিভ নাম্বার অফ পজিটিভ কেস 10। অর্থাৎ এই যে ক্রমশ এটা নিচের দিকে আছে। এবং ভারতবর্ষের যে আমরা যদি দেখি রিকভারি রেট, আমাদের স্টেট থেকে রিকভারি রেট বর্তমানে আমাদের স্টেটের রিকভারি রেট ত্রিপুরা 97.84%, 97.84%, এবং অল ইন্ডিয়া গড় 95.11%। আমাদের থেকে মাত্র 5টা স্টেট বেশি আছে, নতুবা 29টা স্টেট আমাদের থেকে রিকভারি রেট আমাদের পিছনে। আমাদের উপরে সামনে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, দাদরা নগর হাভেলি, অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম রিকভারি রেট আমাদের থেকে ভালো। বাকি সমস্ত ওয়েস্ট বেঙ্গল, কেরালা থেকে শুরু করে 29টা স্টেট আমাদের থেকে রিকভারি রেট কম রয়েছে। মর্টালিটি রেট আমাদের স্টেটের মধ্যে আজকে 1.13%, ন্যাশনাল অ্যাভারেজ 1.45%। 20টা স্টেট আমাদের থেকে বেশি মর্টালিটি রেট। নাম করা স্টেটগুলি দিল্লি বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, গুজরাট বলুন, মধ্যপ্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, কর্ণাটক বলুন, এগুলি সব আমাদের থেকে মর্টালিটি রেট বেশি। টেস্ট পার মিলিয়ন আমাদের আজকে টেস্ট পার মিলিয়ন 1,39,240। আমাদের থেকে সারা দেশে কম পরীক্ষা করে 18টা স্টেট। জাতীয় গড় 1,12,725, আমাদেরটা হলো 1,39,240। পজিটিভিটি রেট আমাদের থেকে 18টা স্টেট পজিটিভিটি রেট বেশি। এর মধ্যে কেরালা বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, গোয়া বলুন, এগুলি সব আমাদের থেকে পজিটিভিটি রেট বেশি। আমাদের 5.94, জাতীয় গড় 6.37%। আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের। আমাদের রাজ্যে আগে কোভিডের বেড ছিল 2812। আজকে আমাদের কোভিডের বেড আজকের তারিখে আছে 457, অর্থাৎ কমিয়ে নিতে হয়েছে। আগামী সপ্তাহে আরও আমরা কমিয়ে রিভিউ করে আরও কমানো আননেসারি এটা খরচ থাকে, সেজন্য আমরা দিয়ে হয়েছিল 2812টা বেড ছিল। আজকে আমাদের আজকের দিনে 457 বেড রয়েছে সারা রাজ্যে। আমাদের এজিএম অ্যান্ড জিবি হসপিটালে এজিএমসি, সেখানে আমরা 281টা বেড ছিল। আমরা চিন্তা করছি আজকের তারিখে পেশেন্ট আছে 15 জন, এজিএমসিতে পেশেন্ট আছে 15 জন। আমরা এটাকে 41 করার প্রস্তাব চিন্তা ভাবনা করছে। শালবাগানে যে কোভিড সেন্টার আছে ওইখানে 150, ওইটা তাদের ব্যাপার,
এটা ওখানে তারা রাখবে। আইএলএস হসপিটালে 27টা বেড ছিল, ওরা কমিয়ে এটাকে 20 করেছে। রাজীব গান্ধী মেমোরিয়াল এসডিএচ হসপিটাল উনকোটি, সেখানে 16টা বেড আছে, কিন্তু পেশেন্ট একজন, এটা আগামী দিনে রিভিউ করবে। চন্দ্রপুর পিএইচসি, সেখানে গোমতীতে 50টা বেড আছে, পেশেন্ট আছে 5 জন। তো এখন এই যে হিসাবটা দেখেছি 457, এটার থেকেও কমিয়ে নেক্সটে 1 সপ্তাহে আবার রিভিউ করে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, as per guidelines of the Ministry of Health and Family Welfare, Government India, all the preparatory steps were taken care of to implement the COVID-19 vaccination in the state. A state level steering committee, state level task force meeting, and all district level task force meeting, আগে বলেছিলাম এগুলি কমিটি আমাদের হয়ে গেছে, were conducted in the state. Block level task force has also been formed in the state under the chairmanship of SDM. State level training of trainers on COVID-19 vaccination was already completed. Training সব complete. Government of India আমাদের রাজ্যের জন্য অ্যালট করেছে 1,92,000 AD05 মিলিলিটার, অর্থাৎ এখানে সিরিঞ্জ 1,92,000 AD 0.5 ml এডি সিরিঞ্জ তারা অ্যালট করেছে। আর 7টা আইএলআর মানে আইস লাইন রেফ্রিজারেটর, সেগুলি আমাদের জন্য করেছে। 7 ILR of 225 liter of smooth implementation of the COVID-19 vaccination, এটা অলরেডি আমাদের জন্য মঞ্জুর করেছে। সেটা অর্থাৎ কোভিডের ভ্যাকসিন আসলেই আমাদের সমস্ত প্রিপারেশন আমরা তৈরি রয়েছে, এটা রাজ্যবাসীর জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখলাম। সিরিঞ্জ কোভিড একদম শেষ হয়ে যায়নি, অনেকটাই কন্ট্রোলড, তবু আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে। অন্যান্য রাজ্যের তুলনায় আমরা ভালো জায়গায় রয়েছি, তবু আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই কতগুলি কথার জন্যেই প্রেস মিট করা, সেটা আপনাদের জানিয়ে দিলাম। সিরিঞ্জ এটা টেকনিক্যাল ম্যাটার, ঠিক আমার এই মুহূর্তে বলা ঠিক হবে না। অ্যালট করেছে কত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা আমি বলে দিলাম 1,92,000 সিরিঞ্জ অ্যালট করেছে। আর 7টা ওই যে যেটা আইস লাইন রেফ্রিজারেটর, ওইটা তারা মঞ্জুর করেছে, অ্যালট করেছে আমাদের জন্য। এখন এগুলি আসবে, অ্যালট করেছে মাত্র। আমরা তৈরি আছি, আমাদের আগেই বলেছিল স্টেট লেভেল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, ব্লক লেভেল কমিটি করার জন্য। এটা আমরা অলরেডি করে ফেলেছি, ট্রেনিংও দিয়ে হয়েছে। ভ্যাকসিন আসলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এই জিনিসগুলি আমাদের কাছে পৌঁছবে অতি সত্বর। আর যেটা আমরা অ্যানাউন্স করেছিলাম 10 লক্ষ, সেটা অলরেডি ডিএমদের দিয়ে দেওয়া হয়েছে টাকা। 3,84,00,000 আপাতত দেওয়া হয়েছে। তারপর ওরা পিটিশনও পড়ছে, কিছু কত পিটিশন পড়েছে আমার জানা নেই, কিন্তু পিটিশনগুলি সব পড়তে হবে ডিএম অফিসে। ডিএম এর কাছে পড়লে ডিএম সমস্ত রিপোর্ট কালেকশন করে কজ অফ ডেথ দেখে তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। এটা আমি এক্সপার্ট না।